আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তিনি প্রধানমন্ত্রী হননি, 17 বছর পরে দেশে আসলেন, তখন থেকেই একাধিকবার আমি এমনকি উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে বলেছি যে আমি ওনার নিরাপত্তা নিয়ে শঙ্কিত, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত। ওনার অ্যাটিটিউড, অ্যাপ্রোচ, এবং এর আগে আমি যেটা বলেছি যে একজন সাদাসিধে প্রধানমন্ত্রী আজ অব্দি যেটা মনে হচ্ছে, এগুলো সবই ঠিক আছে। উনি জনতার কাছাকাছি থাকতে চান, জনতার নেতা হতে চান, সেটাও ঠিক আছে। ওনার নিরাপত্তা শুধু ওনার একার জীবনের নিরাপত্তা নয়, ওনার নিরাপত্তার সঙ্গে ওনার পরিবারের নিরাপত্তার ইস্যুটা জড়িত। ওনার নিরাপত্তার সঙ্গে আমি মনে করি এই মুহূর্তে, ভবিষ্যতে কী হবে সেটা বলতে পারবো না, অতীতে কী ছিল সেটাও আমি আলোচনার মধ্যে না নিই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। ওনার নিরাপত্তার সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, যে সূচনা হয়েছে, সেই পথটা জড়িত, অগ্রযাত্রার পথটা জড়িত। ওনার নিরাপত্তার সঙ্গে ওনার রাজনৈতিক দলের ভবিষ্যৎ জড়িত। কাজেই এটাকে খুব ছোট আকারে দেখবার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। নিঃসন্দেহে উনি দীর্ঘকাল লন্ডনে থেকেছেন এবং সেই ভাবধারায় মানবিক গুণাবলী অর্জন করেছেন, এবং সেই ভাবধারায় রাজনীতিবিদরা, প্রধানমন্ত্রীরা, মন্ত্রীরা সেখানে যেভাবে চলেন সেভাবে চলবার চেষ্টা করছেন। এটা নিঃসন্দেহে ইতিবাচক দিক। একজন আমাকে প্রশ্ন করছিলেন যে এই যে সিদ্ধান্ত যে সংসদ সদস্যরা প্লট নেবেন না কিংবা তারা শুল্কমুক্ত গাড়ি নেবেন, এতে কত টাকা খরচ হয়। কত টাকার চেয়ে বড় কথা হচ্ছে এই সিদ্ধান্তটা ইতিবাচক এই অর্থে যে মানসিকতার একটা বদল দরকার আমাদের রাজনৈতিক নেতৃত্বের। উনি ওনার প্রোটোকলকে ছোট করে এনেছেন। উনি নিজের গাড়ির তেল খরচ তিনি নিজে বহন করেন, ড্রাইভারের খরচ তিনি নিজে বহন করছেন, সরকারি খরচ নিচ্ছেন না, সকাল 9টা-5টা অফিস করছেন, ছুটির দিনে অফিস করছেন, সবই ইতিবাচক। এই যে কেউ এসে পায়ে ধরে সালাম করছেন, সেই সালাম উনি নিচ্ছেন না, অতিরিক্ত স্লোগান তোষামত পছন্দ করছেন না, এগুলো সব ইতিবাচক। বাংলাদেশের রাজনীতি যে সংস্কৃতি, সেখানে এই পরিবর্তন আনবার যে চেষ্টা এবং নিজের ব্যাগটা নিজে বহন করা, এবং ওনাকে দেখে ওনার মন্ত্রীবর্গকেও তাই করতে হচ্ছে। কিন্তু নিরাপত্তার ইস্যুটা তো ভিন্ন। গোটা বিশ্বই এখন নিরাপত্তা সংকটে, বহু সেই 1/11-এর পর থেকেই বলা যেতে পারে, এবং তার আগে পরও এই সংকট ছিল। আমরা দক্ষিণ এশিয়ায় বেশ কয়েকজন নেতাকে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন তো আমরা হারিয়েছি। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে হারিয়েছি, বাংলাদেশের 2জন সাবেক রাষ্ট্রপতিকে হারিয়েছি, যার মধ্যে আজকের প্রধানমন্ত্রীর পিতা রয়েছেন স্বয়ং। আমরা ভারতের দুইজন প্রধানমন্ত্রীকে দেখেছি যে কিভাবে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা বলি বা অন্য অনেক দেশের প্রধানমন্ত্রীরা কোনো অবস্থাতেই নিরাপদ নন। যে কারণেই একটা 1/11-এর সেই 9/11-এর পর থেকে একটা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেটা অনেক সময় রাজনীতিকদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। বাংলাদেশে যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নিরাপত্তার জন্য SSF যেটা আছে, তারা অত্যন্ত কঠোর। কিন্তু এই কঠোর আমরা SSF-এর ক্ষেত্রে বলি কেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বলি, যুক্তরাজ্যে বলি, তাদের সরকার প্রধানদের নিরাপত্তার জন্য বা রাষ্ট্রপ্রধানদের জন্য নিরাপত্তার দায়িত্বে যারা, তারা একই কাজই করেন, একই কাজ। এবং তাদের ওই প্রোটোকলটা আসলে অ্যালাউ করা উচিত আমি মনে করি। কেননা কোনো একটা দুর্ঘটনা ঘটলে দায় কিন্তু তাদের উপরে চাপবে, ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর উপরে চাপবে। যে যাকে যার কাজ সেটা করতে দেওয়া উচিত। অবশ্যই প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে মিশবেন, তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিশবেন, সেটারও একটা পথ বের করা উচিত। কেন এই কথাগুলো বলছি আমরা প্রায়শই দেখি যে প্রধানমন্ত্রী একটা জনসভায় গিয়ে বা পাবলিক গ্যাদারিংয়ে গিয়ে সবার সঙ্গে খুব খোলামেলা মেলামেশা করছেন। এগুলো ইতিবাচক দিক, কিন্তু একই সঙ্গে মাথায় রাখতে হবে যে তিনি যেটা চিন্তা করছেন সবাইকে সেভাবে চিন্তা করছেন। তিনি যখন কোথাও হেঁটে যাচ্ছেন, তার সমর্থকরা বা তার দলীয় নেতাকর্মীরা যেভাবে তার উপরে হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়ছেন, ন্যূনতম শ্রদ্ধাবোধটুকু তারা দেখাতে পারছেন না। অতিরিক্ত ভালোবাসা বা সব ভালো নয়, আমি এভাবে বলতে চাই। আর দেখলে অনেক কিছু ভালো মনে হয়, কিন্তু এটা আসলে ভালো নয়। এটা অত্যন্ত ক্ষতিকর হতে পারে দীর্ঘমেয়াদে, মধ্যমেয়াদে এবং স্বল্পমেয়াদে। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সম্প্রতি আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে যে প্রধানমন্ত্রী পুলিশের একজন সৈনিককে
বা পুলিশের একজন কনস্টেবলকে জড়িয়ে দিচ্ছেন, বা কোন লেভেলের আমি ঠিক বলতে পারবো না, অন্যান্য বাহিনীরও দুই একজনকে সৈনিক পর্যায়ের জড়িয়ে দিচ্ছেন, তারা স্যালুট করছেন, তাদের জীবনে এটা একটা বড় প্রাপ্তি নিঃসন্দেহে। কিন্তু এরকম পরিস্থিতি আমরা যদি লক্ষ্য করি অতীতে, কিভাবে ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মারা গেছেন, কিভাবে ইন্দিরা গান্ধী মারা গেছেন, একটু যদি আমরা সেই দৃশ্যগুলো স্মরণ করবার চেষ্টা করি, কিভাবে বেনজির ভুট্টো মারা গেছে, এগুলো কিন্তু আমরা একটু স্মরণ করবার চেষ্টা করতে পারি। এবং এভাবে কাছে এসেই কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে, আমি যেটা বলছিলাম যে রাজীব গান্ধীর ক্ষেত্রে, ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে। কাজে এই বিষয়টা অত্যন্ত মাথায় রাখা উচিত। কে যে কি সেটা কিন্তু বোঝা মুশকিল, এবং অত অতিরিক্ত খোলামেলা চলাফেরা করলে, একথা আমি এর আগেও বলেছি যে যতই আপনি আপনার নিরাপত্তা বেষ্টনীকে জোরদার করেন না কেন, এক তো হচ্ছে সৃষ্টিকর্তা যখন দুর্ঘটনা বা মৃত্যু লিখে রাখবেন তখন আপনার মৃত্যু হবে। আর পৃথিবীতে এখন কাউকে অ্যাসাসিন করবার জন্য এত সব প্রযুক্তি, এই যে স্নাইপার থেকে শুরু করে এত সব আগ্নেয়াস্ত্র আছে যে এগুলো থেকে রক্ষা পাওয়া যায় না, কিন্তু তারপরও চেষ্টাটা তো করতে হয়, এবং সেই চেষ্টা যে অনেক ক্ষেত্রে ছোটোখাটো দুর্ঘটনা তো সহজেই এড়ানো যায়। এই কথাগুলো কেন আমি বললাম, সাধারণত আমি কোনো রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানে যাই না, কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে আমি যাই না। আমার জীবনে 2-4টে ঘটনা এরকম রেয়ার ঘটেছে, আমি গিয়েছি, কিন্তু সাধারণত আমি যাই না, এবং যাবার আমার কোনো ইচ্ছাও নেই, আগ্রহ নেই, আমি এনজয় করি না। তো এবার ঈদের দিন আমি এবং আমার স্ত্রী, আমরা দুজনই আলাদা আলাদাভাবে প্রধানমন্ত্রীর যে রিসেপশন, ঈদ উপলক্ষে তার যে শুভেচ্ছা বিনিময়, সেখানে দাওয়াত পেয়েছিলাম। সো আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং সিদ্ধান্ত নিয়ে ঠিক আছে যাই, দেখি কী ধরনের পরিস্থিতি, নতুন প্রধানমন্ত্রী কীভাবে শুভেচ্ছা, এবং গেলে এক জায়গায় গেলে অনেকের সঙ্গে দেখা হবে, সেই বিবেচনা থেকে যাওয়া। গিয়ে যে তিক্ত অভিজ্ঞতা হচ্ছে, যে ত্যক্ত অভিজ্ঞতা হচ্ছে, সেটা আসলে আমি কল্পনাও করতে পারি না। আমার কাছে মনে হয়েছে যে বিএনপি, এই রাজনৈতিক দলটি, নানা পর্যায়ে শৃঙ্খলার যথেষ্ট অভাব, এবং সেটা বেশ প্রকট হয়ে উঠছে। এই শৃঙ্খলা যদি প্রধানমন্ত্রী, আমি বলছি না, বিএনপি চেয়ারম্যান যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন, যে কোনো সময় যে কোনো ধরনের বড় বিপদ, রাজনৈতিক বিপদ হতে পারে, শারীরিক দুর্ঘটনা হতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। আমি অবশ্যই বহুবার বলেছি, আগে বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমলে বলছে, আমাদের রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দলকে আলাদা করে ফেলতে হবে, তিনটার সঙ্গে সম্পর্ক থাকবে, কিন্তু সরকার দিয়ে যেন দল না চালানো হয়, যেটা শেখ হাসিনা করেছেন, এবং যে কারণে দল প্রায় নিঃশেষিত। আবার দলই যেন মানে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনীর চাইতে সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ না হয়ে ওঠে। এবং সরকারের সমালোচনা করা, রাষ্ট্রের সমালোচনা করা, আমি সরকারের সমালোচনা করলাম মানে রাষ্ট্রদ্রোহিতা, এটা যেন না হয়। কাজে এই বিষয়গুলোকে এটা আলাদা করে, রাষ্ট্রের 3টে প্রধান অঙ্গ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে যেমন আলাদা করতে হবে, একইভাবে রাষ্ট্র, সরকার এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলকে আলাদাভাবে বিবেচনা করতে হবে। আমি স্বাভাবিকভাবেই ধারণা করা যায় যে প্রধানমন্ত্রী, কারণ আমরা অতীতে এটাই দেখেছি যে প্রধানমন্ত্রী যখন শুভেচ্ছা বিনিময় করবেন, তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে, যদি আমরা দেখলাম আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, কিন্তু পত্রিকায় এটাও আমরা দেখেছি যে তিনি সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। কিন্তু অতীতে আমরা দেখেছি যে এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি, একটা সময় তিনি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, একটা সময় তিনি সমাজের বিশিষ্ট জনদের, অর্থাৎ সম্পাদক, সিনিয়র সাংবাদিক, সিভিল সোসাইটি লিডার, বিজনেস লিডার্স, এদের সঙ্গে, নাগরিক সমাজের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। কখন হয়তো তিনি আরেকটা সময় বেছে নিয়েছেন দলের নেতাকর্মীদের সঙ্গে বা সাধারণ জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়। তবে সাধারণ জনতার সঙ্গে আপনি এই 18 কোটি 20 কোটি মানুষের দেশে কতজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন, সেটাও দেখা। প্রতীকী অর্থে আপনি কিছু করতে পারেন, কিন্তু সেটা খুবই ওয়েল ডিজাইন হতে হবে। একেবারে জনতার সঙ্গে আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারেন। অনেককে আমরা দেখি যে তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, 4 লাইন কথা বলেন, কিন্তু সেখানেও তার নিরাপত্তা ব্যবস্থা একটু প্রোটেক্টেড হওয়া দরকার। এখন আসা যাক, আর কি দেখলাম। এই কথাগুলো বলছি ওনার নিরাপত্তার সুরক্ষার জন্য, এবং এই কথাটা বলছি ভবিষ্যতে যেন এই ধরনের বিশৃঙ্খলা না দেখতে হয়। হাজার হাজার মানুষ, তো একজন প্রধানমন্ত্রীর পক্ষে
1 ঘন্টায় 1.5 ঘন্টায় হাজার হাজার মানুষের পক্ষে সঙ্গে শুভেচ্ছা বিনিময় কি সম্ভব? যে আমন্ত্রণপত্র দেওয়া হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এই আমন্ত্রণপত্রটি বাইরে ছাপা হওয়া সম্ভব। যদি আমন্ত্রণপত্রের অর্ডার থাকে 1000 5000 ছাপা হয়েছে কিনা 10,000 ছাপা হয়েছে কিনা আই ডোন্ট নো, আমার কাছে সেরকমই মনে হয়েছে। যমুনায় এই শুভেচ্ছাটি তিনি বিনিময় করেছেন। যমুনাতে আমন্ত্রণপত্র ছাড়াও অনেকে ঢুকেছেন, পত্রপত্রিকার রিপোর্ট বেরিয়েছে। দলের লোক বা নেতারা বা নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা ঢুকিয়েছেন। আমি দেখলাম প্রধানমন্ত্রী যখন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে বা যেখানে যে মঞ্চে তিনি দাঁড়াবেন সেখানে এগিয়ে যাচ্ছিলেন তিনি সস্ত্রীক, সেখানে সবাই হুমড়ি খেয়ে তার গায়ের উপরে পড়ছে। এসএসএফ চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে মানে অসহায় মনে হয়েছে তাদের কাছে। এটা করতে হলে যে ধরনের আচরণ তাদের করা উচিত ছিল বা তারা করতে পারতেন, সেটা হয়তো প্রধানমন্ত্রীর নমনীয়তার কারণে কিংবা প্রধানমন্ত্রী হয়তো ওইভাবে চান না বলে তারা করেননি। কিন্তু আমি মনে করি এসএসএফকে তার ওইটুকু ক্ষমতা দেওয়া উচিত। আমি তো বলেছি এটা শুধু ওনার ব্যক্তিগত স্বার্থে না, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দলের স্বার্থে। অনেক কূটনীতিক বাইরে ঘোরাঘুরি করেছেন, ঢুকতে পারেন, কারণ ওই ভিড় ঠেলে ঢোকা এবং বাইরে আসা কারো পক্ষে সম্ভব নয়। আমার মনে হয় যে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেও সেখানে হাজার হাজার জনতা রাস্তায় দাঁড়িয়েছিলেন এবং এদের অনেকের হাতে কার্ড ছিল, ইনভাইটেশন কার্ডে আমি ধরেই নিচ্ছি যে বিশিষ্ট দল বা তার দলের নেতাকর্মী যারা গুরুত্বপূর্ণ তাদের দাওয়াত দেওয়া হয়েছে। কার্ডটি হস্তান্তরযোগ্য ছিল না, কিন্তু ওই অনুষ্ঠানে আমি দেখলাম অনেকে বাচ্চা কাছে নিয়ে গেছেন। বাচ্চা কাছে নিয়ে যাওয়ার মধ্যে আমি কোনো অপরাধ দিচ্ছি না, কিন্তু আমার মনে হয় না যে, কারণ প্রত্যেকটা ইনভাইটেশন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য একটা করে কার্ড ছিল। যেমন আমি এবং আমার স্ত্রী দাওয়াত পেয়েছি, দুজনে আলাদা আলাদাভাবে দাওয়াত পেয়েছি। তো স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে প্রত্যেককে আলাদাভাবে দাওয়াত দেওয়া হয়েছে, নিশ্চয়ই কোনো বাচ্চাকে আলাদাভাবে দাওয়াত দেওয়া হয়নি। কিন্তু সেটাও আমরা দেখলাম এবং সেখানে যারা গেলেন অনেকে সেখানে আহত হয়েছেন, ভেতরে যারা ঢুকতে পেরেছেন, মানে এত হুড়োহুড়ি করে। এবং প্রধানমন্ত্রী যেখানে দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন, আমার মনে হয় না যে 1 হাত দূরেও মানুষ দাঁড়িয়ে। সাধারণত মঞ্চটা তো অন্তত ফ্রি করে দেবার কথা, কিন্তু সেটাও করে দেওয়া যায়নি। কেউ কারো কথা শুনছেন না এবং বহু বিশিষ্টজন বাইরে দাঁড়িয়েছিলেন, বহু বিশিষ্টজন ভেতরে ঢুকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন না। সৌভাগ্যক্রমে আমরা দেখা করতে পেরেছিলাম, কিন্তু যে ধরনের পরিস্থিতির মধ্যে মনে হয় যে নিজের জীবনটাই সেখানে চলে যেতে পারে, যে কোনো এত চাপাচাপি, এত ভিড়। আমার এগুলো একটু ভিন্ন বার্তা দেয়, কারণ অনেক বিদেশিরাও সেখানে ছিলেন, তারা হয়তো একটু সেফ জোনে ছিলেন, কিন্তু সেখানেও যে ক্রাউডটা ছিল, যে ধরনের ক্রাউড ছিল, সেটা একটু খুব একটা শোভন মনে হয়নি। তবে প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ দিক, এটা তার বদান্যতা আমি বলবো, যে তিনি যেসব বিশিষ্ট জনেরা সেখানে গিয়েছিলেন, আমি যতদূর শুনেছি কারো কারো কাছ থেকে, যারা তার সঙ্গে দেখা করতে পারেননি এবং যেগুলো তিনি নোটিস করেছেন বা তার কানে গেছে, তিনি তাদের প্রত্যেককেই ঈদের দিনে ফোন করে তাদের সঙ্গে কথা বলেছেন। এটা অত্যন্ত, আমি বলবো, তার বদান্যতা, মহানুভবতা এবং অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের পরিস্থিতি আসলে কোনো অবস্থাতেই এটা তার দল সম্পর্কে কোনো ভালো বার্তা দেয়নি, এটা সরকারের ব্যবস্থাপনা সম্পর্কে কোনো ভালো বার্তা দেয়নি। সব মিলিয়ে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা তার নিরাপত্তার যে দুর্বলতা, নিরাপত্তা ব্যবস্থার যে দুর্বলতা, সেটা প্রকট করে তুলেছে। আমি আশা করি যে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যক্তিবর্গ অত্যন্ত সজাগ হবেন, তৎপর হবেন এবং প্রধানমন্ত্রী নিজেও এই বিষয়ে একটু সজাগ থাকবেন এবং সেটা তার জন্যে, দেশের জন্য ভালো হবে। এবং আমরা অনেকে বলেন যে, সেখানেই অনেকে বলছিলেন যে জামায়াত ইসলামের সেখানে গিয়ে তারা যখন কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে বা সেই অনুষ্ঠান, সেগুলো দেখেন কত ডিসিপ্লিন। হয়তো সেটা ডিসিপ্লিন, বিএনপির মতো অত বড় দল জামাত নয়, এটা একটা দিক। কিন্তু জামাতের ওই যে কূটনীতিকদের সঙ্গে জামায়াত ইসলামের যে রিসেপশন কূটনীতিকদের জন্য, যেখানে জামায়াতের আমির শুভেচ্ছা বিনিময় করেছেন, সেখানে যে দৃশ্য দেখলাম সেটা আমার কাছে আরও অরুচিকর মনে হয়েছে। আই এম সরি টু সে দিস। এগুলো দেশ সম্পর্কে, দেশের রাজনীতি সম্পর্কে, রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে কোনো ভালো বার্তা দেয় না। আপনি কার সঙ্গে কতখানি মিশবেন,
কতখানি সৌজন্য বিনিময় করবেন প্রত্যেকটা, এবং পাবলিকলি কতখানি করবেন, সে আপনার যতই ঘনিষ্ঠ হোক না কেন, সেটা কিন্তু একটা মানদণ্ড আছে, স্ট্যান্ডার্ড আছে, এবং সেটা মেনটেন করা উচিত। সো আমি ওটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রধানমন্ত্রীর এখানে অতিরিক্ত কার্ড বিলি করা হয়েছে, কোনো রকমের শৃঙ্খলা মানা হয়নি, এবং এটা আসলে এই ধরনের যদি পরিস্থিতি হয় ভবিষ্যতে, ওখানে কেউ যেতে চাইবেন না। এবং সব কথার শেষ কথা এবং মূল কথা যে এটা প্রমাণ করলো যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে একটা বড় দুর্বলতা আছে, এবং নিরাপত্তার দায়িত্বে যারা, তারা যেভাবে চান সেভাবেই আসলে তাদেরকে কাজ করতে দেওয়া উচিত। অফকোর্স প্রধানমন্ত্রীর সেখানে ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, কিন্তু সেটা একেবারেই অতিরিক্ত যেন না হয়, অতিরিক্ত ওপেন না হয়, অতিরিক্ত ভালোবাসা প্রদর্শনের দরকার নেই। ভালোবাসা দেশের প্রধানমন্ত্রী প্রকাশ করতে চাইলে বহু উপায় আছে, এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে মানুষ তার কাছ থেকে কাজ দেখতে চাইবে। অন্য যেগুলো করছেন, যে উদাহরণ তিনি সৃষ্টি করছেন, সেগুলো অত্যন্ত প্রশংসার্য, সেগুলো অত্যন্ত ভালো, সেগুলো অত্যন্ত প্রয়োজনীয়। যেমন সাংবাদিকদের কাউকে কাউকে তিনি প্রশ্ন করেছেন, আনিস আলমগীরকে ফোন করেছেন। আমি দেখলাম যে ঈদগাহে আনিস আলমগীর তাকে দেখবার পরে কথাও বলেননি সাংবাদিক বন্ধু আমাদের, মানে এড়িয়ে যাবার চেষ্টা করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী তাকে ফোন করে তার যে জেস্চার সেটা দেখাবার চেষ্টা করেছেন। এগুলো নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু তারপরেও নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে যেটুকু করা সম্ভব সেটুকু করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ গভর্নেন্স দেখতে চাইবে, মানুষ তার প্রত্যাশা যেটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সেটা প্রধানমন্ত্রী, তার সরকার, তার দল পূরণ করতে পারছে কিনা সেটাই দেখতে চাইবে। এবং সবচেয়ে বড় কথা, দলটাকে আরও শৃঙ্খলার মধ্যে আনতে হবে। আমি উইথ ডিউ রেসপেক্ট বিএনপি নেতাকর্মী, তারা দীর্ঘকাল সাফার করেছেন, তারপরে বলবো যে বিশৃঙ্খলা, তাদের বিরুদ্ধে অনেক রকমের কথা অভ্যুত্থানের পর থেকেই হচ্ছে, তার বাইরেও তারা যেটুকু ন্যূনতম শৃঙ্খলা দেখা উচিত, অন্তত তাদের নেতাকে রক্ষা করবার জন্য যেটা তাদের দেখানো উচিত সেটা তারা করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।